নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আজ চূড়ান্ত বৈঠক। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার ঠিক 12 দিনের মাথায় সরাসরি পৌঁছে গেলেন। গতকাল রাতে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন এবং তারপর আজকে সম্ভবত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত বৈঠক। পশ্চিমবঙ্গের ভাগ্যকে নিশ্চিত করার জন্য মেগা কিছু ইভেন্ট হতে চলেছে, যেগুলো আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রিসভার যে এক্সপেনশন, বাকি মন্ত্রী পরিষদের চূড়ান্ত তালিকা সম্ভবত দিল্লির এই সফরেই ফাইনাল করে তারপর শুভেন্দু অধিকারী ফিরবেন কলকাতায়। এইসব ঘটনা যখন ঘটছে, দিল্লিতে যখন ক্যামেরার ফোকাসটা পৌঁছে গেছে, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা, সেই সময় পশ্চিমবঙ্গে ঘটে গেছে আর বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মেগা ক্র্যাকডাউন এই মুহূর্তে নবান্নে, খবরটা অনেক বড় সংবাদ মাধ্যম মিস করে গেছেন। শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার আগে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গের মাটিতে 3টি দপ্তর, পঞ্চায়েত দপ্তর, তার সঙ্গে খাদ্য দপ্তর এবং জল জীবন মিশনের একাধিক অফিসার যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে দিয়ে গেছেন যে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে এফআইআরটা হবে। অর্থাৎ পুলিশ প্রশাসন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে, ডিজিকে জানিয়ে দিয়ে গেছেন যে এই 3টি দপ্তর, পঞ্চায়েত দপ্তর, খাদ্য দপ্তর এবং জল জীবন মিশনের যে বেআইনি কাজকর্মগুলো গত 15 বছর ধরে রাজ্যে সংগঠিত হয়ে গেছে, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা যে লুট হয়ে গেছে, সেখানে যে যে অফিসারকে আইডেন্টিফাই করা যাবেন, যারা এই চক্রের সঙ্গে জড়িত, যারা সমস্ত ফাইলগুলোকে অ্যাপ্রুভ করেছেন, বিল অ্যাপ্রুভ করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে পুলিশি প্রশাসন এফআইআর রুজু করবে। মেগা ক্র্যাকডাউনের এই সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছেন এবং অবশ্যই দিল্লির গ্রিন সিগন্যাল নিয়েই এই কার্যক্রমটা হচ্ছে। অনেক বড় বড় খবর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঘটছে। গতকাল ফলতায় নির্বাচন হয়ে গেল, 88% মানুষ ভোট কেন্দ্রে গেলেন। ফলতার যিনি বেতাব বাদশা বলে, স্বঘোষিত বেতাব বাদশা বলে পুষ্পা নিজেকে ঘোষণা করছেন, ভোটে গেলেন, কিন্তু তার স্ত্রী ভোট দিতে গেলেন। টুকরো টুকরো সমস্ত অনেক কিছু ঘটনা ঘটছে। লকার খুলে একটা খবর বিশ্বস্ত সত্যিই আমরা পেয়েছি যে কালীঘাটে একটি নির্দিষ্ট একটা মিস্টার কুমার এবং তার স্ত্রীকে নিয়ে 8টি গাড়ি পৌঁছেছিল নির্দিষ্ট একটি ব্যাংকে এবং সেখানে লকার খুলে একাধিক ব্যাগ সেখান থেকে নিয়ে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইনকাম ট্যাক্স এবং সিবিআই। খবরটা খুব রিলায়েবল সোর্সে পেয়েছি বলে আমার মনে হলো আপনাদের কাছে দেওয়া। একই সঙ্গে এই রাজ্য প্রশাসন 42 জন WBCS অফিসারকে পোস্টিং দিলেন জেলা প্রশাসনে, বিভিন্ন জেলা শাসকের দপ্তরে 42 জন WBCS অফিসারকে একসঙ্গে পোস্টিং দেওয়া হলো। এইসব ঘটনা যখন ঘটছে তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ম্যারাথন রেসে নেমেছেন। গতকাল দিল্লি যাওয়ার আগে তার কর্মসূচি ছিল এইরকম, ভোরবেলা চলে গিয়েছেন বেলুর মঠে, স্বামীজিদের প্রণাম করে সেখান থেকে সরাসরি চলে গেছেন ফ্লাইট ধরে না, সরাসরি পৌঁছে গিয়েছিলেন নবান্নে। সেখানে হাওড়ার জেলা প্রশাসনের মিটিং করেছেন, করে প্রেস কনফারেন্স করেছেন এবং পরিষ্কার বলেছেন যে হাওড়ার 8 বছর ধরে যে নির্বাচন হয়নি, সেই নির্বাচনটাকে খুব দ্রুত সমাপন করার জন্য সরকারিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এরপর হাওড়া থেকে সরাসরি উড়ে গেছেন অন্ডাল বিমানবন্দরে, সেখান থেকে পৌঁছে গেছেন দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেই প্রশাসনিক বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। 5টি জেলার বিভিন্ন জেলা শাসক থেকে শুরু করে এসডিও, বিডিওরা সবাই হাজির হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠকে। খুব ইন্টারেস্টিং হচ্ছে, সেই প্রশাসনিক বৈঠকে সমস্ত বিডিও, এসডিওরা সবাই সরকারি বাসে করে গেছেন, গাড়িতে নয়। খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, টুকরো টুকরো ডেভেলপমেন্টগুলো আপনাদের কাছে বলা দরকার। এবং সেই প্রশাসনিক বৈঠক শেষ করার পর শুভেন্দু অধিকারী প্রেসকে মিট করেছেন অন্ডাল বিমানবন্দর থেকে। দিল্লির বিমান ধরার আগে প্রেস বাইট দিয়েছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে বীরভূমের জেলা প্রশাসন এই মিটিংয়ে ছিল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই সমস্ত বাঁকুড়া, এই 5টি জেলাকে নিয়ে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে একটা সরকার 11 দিনের বয়সের মাথায় তার প্রশাসনের প্রধান ডিক্লেয়ার করছেন যে এতদিন পার ডে বীরভূমের পাথর কাটার পর আর্নিং হতো সরকারের 30 লক্ষ টাকা পার ডে, 30 লক্ষ টাকা, যেখানে এখন আর্নিং হচ্ছে 2,30,00,000 টাকা। ভাবুন, একটা সরকার বদলানোর ফলে আলটিমেটলি রাজ্য সরকারের আয়টা বেড়ে গেছে 30 লক্ষ থেকে 2,30,00,000 টাকা এবং সেটা আলটিমেটলি 5 কোটিতে পার ডে পৌঁছবে। অর্থাৎ এই 5 কোটির পরিবর্তে সরকার পেত এতদিন 30 লক্ষ টাকা, এই বাকি টাকাটা যেত কোথায়? তৃণমূল নেতাদের পকেটে। প্যারালাল একটা ইকোনমি, একটা বৃহৎ ইকোনমি মমতা অভিষেক প্রশাসনে গড়ে তুলেছে, যে টাকাটা আলটিমেটলি ফ্লো করতো, একদম কালীঘাট পর্যন্ত ফ্লো করতো এবং ক্যামেস্ট্রিক পর্যন্ত ফ্লো করতো এবং তৃণমূল কংগ্রেসের নেতারা সমৃদ্ধশালী হতেন, যেটা রাজ্য সরকারের ভাড়াতে পৌঁছতে পারত। শুভেন্দু অধিকারী প্রেসের সামনে বলছেন যে 30 লক্ষ টাকা পার ডে আর্নিং ছিল সরকারের বীরভূমের পাথর খাদান থেকে, সেইটা হয়ে গেছে 2,30,00,000 এবং এটা অচিরেই পৌঁছবে 5 কোটিতে পার ডে। তাহলে এই সরকার এই ভাড়ারে এই টাকাটা নষ্ট করেছে, ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর। কি বলেছেন শুভেন্দু অধিকারী দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকের পর? শুনুন। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2,30,00,000 হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্র কাজ করছে। বারবার যে প্রশ্নটা উঠেছে যে একটা সরকার, নবনির্বাচিত সরকার কিভাবে আর্থিক ব্যবস্থাকে সামলাবে, কোন পথ দিয়ে
আর্থিকভাবে রাজ্য সরকারকে সমৃদ্ধশালী করবেন। কেন্দ্রীয় প্যাকেজ, দিল্লির প্যাকেজের উপর একটা রাজ্য সরকারের অর্থনীতি পুরোটা নির্ভরশীল হতে পারে। 8 লক্ষ কোটি টাকা দেনা করে দিয়ে গেছেন, খেলা মেলা উৎসবে টাকা বিলিয়ে গেছেন। শুভেন্দু প্রশাসন প্রথম থেকেই যে সিদ্ধান্তটা নিয়েছেন যে কোনো রকম মাদ্রাসা পুরোহিত ভাতা দেওয়া হবে না, ধর্মীয় কারণে কাউকে কোনো ভাতা দেওয়া হবে না, বন্ধ করে দিয়েছেন। মাসে 312 কোটি টাকা তাতে সাশ্রয় হচ্ছে একটা সরকারের, ঠিক সেই বছরে 312 কোটি টাকা একটা সরকারের সাশ্রয় হচ্ছে। সেই ক্ষেত্রে এগুলো তো একটা দিক। অন্যদিক আপনারা শুনলেন এতক্ষণ, বালি পাথর থেকে শুরু করে সমস্ত আর্নিংটা প্যারালালি পলিটিক্যাল ফোর্সে, পলিটিক্যাল সোর্সের মধ্যে ঢুকে যেত। আমি টুকরো টুকরো খবরগুলো যখন আপনাদের কাছে বিশ্লেষণ করছি তখন আরো বেশ কিছু খবর আসছে, কিন্তু একটা প্রশাসনকে ঝাঁকিয়ে দেওয়া বলে না, 11 দিনে 33টা এমন ভাইটাল ডিসিশন নিয়েছেন, 33টা ভাইটাল ডিসিশন, আমরা সেটা নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করবো, যেটা কখনো প্রত্যাশিত ছিল না নবনির্বাচিত সরকারের কাছে। অনেকেই সরকারের কোনো কোনো কাজে সমালোচনা করেছেন, কাজ করলে মানুষের সমালোচনা হয়, সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে 11 দিনে একটা প্রশাসনকে এভাবে ঝাঁকিয়ে দেওয়া, এটা অসম্ভবকে সম্ভব করছেন শুভেন্দু অধিকারী। আনবিলিভেবল। আমি বিশ্বাস করুন, আমি নিজেও ভাবতে পারছি না। গতকাল আরো একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে যে সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে, এটা গতকাল 2 দিন আগেই হয়েছে, আমাদের হাতে সার্কুলেটে এসে পৌঁছেছে। মাদ্রাসা এডুকেশনের ডিরেক্টর তিনি নোটিস করে অর্ডার করে জানিয়ে দিচ্ছেন, আই এম ডাইরেক্টেড টু অর্ডার ইন সাবমিশন অফ অল প্রিভিয়াস অর্ডার্স এন্ড প্র্যাকটিসেস সিঙ্গিং অফ বন্দে মাতরম ডিউরিং অ্যাসেম্বলি প্রেয়ার্স prior to the commencement of classes is hereby made mandatory in all মাদ্রাসা। সমস্ত মাদ্রাসাতে এখন তো থেকে বন্দে মাতরম দিয়ে, প্রার্থনা সঙ্গীত দিয়ে তবে মাদ্রাসার শিক্ষা চালু হবে। যুগান্তকারী সিদ্ধান্ত, এটা মানে অকল্পনীয় একটা সিদ্ধান্তের দিকে রাজ্য প্রশাসন গেছে বলতেই হবে। আরো বেশ কিছু টুকরো টুকরো সিদ্ধান্ত এসছে, আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে পর্যালোচনা করবো, কিন্তু আজকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে দেওয়া দরকার। 30শে মে শনিবার সকাল 11টায় রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সমস্ত ডিএ আন্দোলনের সঙ্গে যারা যারা সরকারি কর্মচারী, যে কটি সংগঠন আদালতে গিয়েছেন, মামলা করেছিলেন ডিএ সংক্রান্ত ব্যাপারে মমতা প্রশাসনের বিরুদ্ধে, সেই 4টি সংগঠনকে সরাসরি নবান্নে ডেকে পাঠিয়েছেন। তাদের প্রত্যেকে 3 জন করে প্রতিনিধি থাকবেন নবান্নের এই বৈঠকে। 30 তারিখ সকাল 11টায় ডিএ সংক্রান্ত বৈঠক সরকারি কর্মচারী সংগঠনগুলোর, যার নেতৃত্বে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম। তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। একাধিক এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু অধিকারী। কি আলোচনা হতে পারে? আমি খুব সার্বিকভাবে দুটো আমার যা অবজারভেশন সেটা আপনাদের কাছে রাখবো, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংয়ে দুটো বেসিক জিনিস থাকবে। রাজ্য প্রশাসন কেমন ভাবে চালাচ্ছেন, কেন দিল্লির ইন্টেলিজেন্স কর্তারা ডে টু ডে এই রাজ্যের প্রশাসনের যা যা হচ্ছে সমস্ত কিছু কেন্দ্রীয় প্রশাসনকে জানাচ্ছেন, এবং কেন্দ্রীয় প্রশাসনের এর এন্ডোর্সমেন্ট নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত কয়েকদিনে, প্র্যাকটিক্যালি 11 দিনের মধ্যে অনেকটা ইমপ্লিমেন্ট করেও ছেড়েছেন। রাজ্য প্রশাসনকে ঝাঁকিয়ে দিয়েছেন, পুলিশের সঙ্গে মিটিং করেছেন, স্বাস্থ্য দপ্তরে পিজি হসপিটালে গিয়ে ম্যারাথন মিটিং করেছেন। নর্থ বেঙ্গলে গতকালের ইভেন্টটা একটু চিন্তা করে, গত পরশুর ইভেন্টটা চিন্তা করে দেখুন তো, একটা মানুষ প্রায় 500 কিলোমিটারের উপর এখান থেকে, কলকাতা থেকে নর্থ বেঙ্গল ফ্লাই করে গেলেন, সকালবেলা পার্টি কর্মীদের মিট করলেন, বেলাতে সেখানকার নর্থ বেঙ্গলে উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠক করলেন সমস্ত মন্ত্রীদের উপস্থিতিতে, সমস্ত বিডিও, এসডিও, ডিএমদের উপস্থিতিতে, সেখানে জেলা প্রশাসন, পুলিশ কর্তাদের নেতৃত্বে বৈঠক করলেন, এবং উত্তরকন্যাতে কিভাবে চলবে নিশীথ প্রামাণিক সপ্তাহে কদিন বসবেন, মন্ত্রী সবার বৈঠক মাসে একবার করে পৌঁছে যাবে নর্থ বেঙ্গলে, সমস্ত সিদ্ধান্ত নিয়ে বললেন যে উত্তরবঙ্গকে আমি ভালোবাসি, এই কথাটা বলার জন্য আমরা উত্তরবঙ্গে আসবো না, উত্তরবঙ্গকে ঘুরে দাঁড় করানোর যে পরিকল্পনা, সেই সামগ্রিক পরিকল্পনা আমরা বাস্তবায়িত করে ছাড়বো উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গের মানুষের অনন্ত প্রত্যাশাকে ভরসা জুগিয়ে সরাসরি দুপুরবেলা ফ্লাইটে চলে এলেন কলকাতায় 500 কিলোমিটার, প্রায় 477 কিলোমিটার সম্ভবত ফ্লাই করে সরাসরি চলে গেলেন দমদম এয়ারপোর্ট থেকে, পৌঁছে গেলেন নবান্নে। সেখানে ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির উপস্থিতিতে 27 কিলোমিটারের ফেন্সিং এর প্রপার্টি জমি সমস্ত হাতে তুলে দিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে, এবং সিএ আইন সমস্ত থানাতে লাগু করার ঘোষণা নবান্ন থেকে ঘোষণা করলেন। সেই দিন যেদিনকে সকালে উত্তরকন্যায় মিটিং করছেন, সেদিনকে বিকেলে নবান্নে মিটিং করছেন। এটা হচ্ছে রাজ্য প্রশাসনের ফরম্যাট। আমি বলছি, একটা মানুষ কি অসম্ভব পরিশ্রম করতে পারে। প্রত্যেকটি সিদ্ধান্ত নিচ্ছেন বলিষ্ঠ সিদ্ধান্ত। 3টি দপ্তর, আমি আবার বলছি 3টি দপ্তর, পঞ্চায়েত দপ্তর এবং খাদ্য দপ্তর এবং জল দপ্তর, জল জীবন মিশনের দপ্তর, যে 3টে দপ্তরে সব থেকে বেশি চুরি হয়েছে বলে সাসপেক্ট করা হচ্ছে, সেইখানে আমলাদের বিরুদ্ধে, তিনি আইএস হতে পারেন, তিনি ডব্লিউবিসিএস হতে পারেন, যেসব অফিসাররা এই করাপশনের পার্ট অ্যান্ড পার্সেল হয়েছে, ইন্টারনাল রিপোর্ট তো শুভেন্দু অধিকারীর কাছে আছে, তাদের বিরুদ্ধে রাজ্যের চিফ সেক্রেটারিকে, হোম সেক্রেটারিকে, ডিজিকে নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি তদন্ত শুরু করে, তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে প্রয়োজন হলে তাদের সাসপেনশনের দিকেও নিয়ে যাবে সরকার। একই সঙ্গে তো আপনারা জানেন যে ইনস্টিটিউশনাল করাপশনের বিরুদ্ধে মহামান্য বিচারপতি, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, জয়রমানের মতো অফিসারকে নিযুক্ত করা হচ্ছে একটা কমিটিকে দিয়ে, এবং তারা 1 জুন থেকে অপারেশন শুরু যাচ্ছে। সব মিলিয়ে রাজ্য প্রশাসন প্র্যাকটিক্যালি ঝাঁকুনি দিয়ে দিয়েছে। 15 বছরে আমরা করাপশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমরা মনে করতে শুরু করেছিলাম দিস ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সিস্টেম, আমাদের কিছু করার নেই।
যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পারিষদবর্গ ইন্টার করাপশনে লিপ্ত ছিল, সে খাদ্য দপ্তর হোক, সে পুর দপ্তর হোক, নগরোন্নয়ন দপ্তর হোক, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত দপ্তর হোক, বন দপ্তর হোক, এন্টায়ার সিস্টেমটাকে করাপ্টেড করে একটা প্যারালাল ইকোনমি, একটা বৃহত্তর ইকোনমি পলিটিক্যালি তৈরি করে ফেলেছে নিজের রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার জন্য, একটা ইডিওলজিহীন একটা রাজনৈতিক গোষ্ঠীকে, গ্যাংকে সমৃদ্ধ করেছেন। সেইখান থেকে একটা রাজ্যকে বার করে আনা খুব কঠিন, কিন্তু অসাধ্য সম্ভব করাটাই তো শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ, নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ। কেউ কেউ একটু অধৈর্য হয়ে যাচ্ছেন, কেউ কেউ একটু অসহিষ্ণু হয়ে যাচ্ছেন, সরকারি কর্মচারীদের দিয়ে প্রথম মিটিংয়েই কেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করানো না, কেউ প্রশ্ন করছেন। কিন্তু একটা সরকার মাত্র 11 দিন বয়সে 33টা এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যেটা 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 সারা ভারতবর্ষে কোনো রাজ্যে বোধহয় সাম্প্রতিককালে সম্ভব হয়নি। পুলিশকে ঝাঁকুনি দিয়েছেন, পুলিশের পাশে দাঁড়িয়েছেন, বুলডোজার দিয়ে মেসেজ দিয়েছেন অন্যায় করলে বুলডোজার চলবে। 1,500-এর ওপর ক্রিমিনাল 2021 থেকে দিনের পর দিন রাজ্যের স্ট্রাকচারের মধ্যে, সিস্টেমের মধ্যে অন্যায়, দুর্নীতি এবং গুন্ডামি করে গেছেন, তাদের জেলে পুরেছেন। আবার ঠিক পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের এন্টায়ার স্বাস্থ্য দপ্তরকে ঝাঁকুনি দিয়ে বলেছেন ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট আউট। টাকা কোথা থেকে আসবে সে টাকা জোগানোর কাজটার দিকেও মনোযোগ দিয়েছেন। তা নাহলে বিশ্বাস করুন যে আজকে আমি যখন শুনছিলাম শুভেন্দু অধিকারী বক্তব্যটা, আপনারা শুনলেন যে যেখানে 30 লক্ষ টাকা পার ডে আয় হচ্ছে, সেখানে 2 কোটি 30 লক্ষ টাকা পার ডে ইনকামে একটা সরকার চলে গেছে। আমি বারবার একটা কথা বলেছি, সরকার বাজে খরচা যদি বন্ধ করে, খেলা মেলা উৎসব মৎসবে মানুষের জীবন জীবিকা এগোয় না, তাতে ভোট পাওয়া যায়, সেখান থেকে একটা বেরিয়ে আসছে একটা সরকারকে। কিন্তু পপুলিজমের রাজনীতির যুগে কটা সরকার বেরিয়ে আসার সেই রিস্কটা নেবে? মাথায় যখন আছেন নরেন্দ্র মোদী, তারপরে আছেন যখন অমিত শাহ, আর রাজ্য প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারীর মতো একটা মানুষ, প্রায় 24 ঘন্টার মধ্যে 20 থেকে 22 ঘন্টা পরিশ্রম করছে, তখন এই অসাধ্য সম্ভাবনার একটা জায়গা তৈরি হয়েছে। সেদিকেই তো আমরা তাকিয়ে থাকবো। নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে বৈঠকে নির্যাস কি হলো, যদি মিটিংটা হয়, সেখানে শিল্পর ব্যাপারে কি কি অ্যাসুরেন্স, কি কি প্যাকেজিং, কোন কোন শিল্পপতিকে পশ্চিমবঙ্গে পাঠানো যায়, কোন কোন গুরুত্বপূর্ণ ঘোষণা করা যায়, আমার মনে হচ্ছে খুব ভাইটাল বাংলার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে। গতকাল অনেক রাত পর্যন্ত অমিত শাহ বাড়িতে শুভেন্দু অধিকারী বৈঠক এবং আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, যে সম্ভাবনা আছে, এই দুটো কিন্তু পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎটাকে নিয়ন্ত্রণ শুরু করবেন, আগামী ভবিষ্যৎ থেকে একটা নিশ্চিন্ত ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার কাজ করবে। সেদিকেই নজর থাকবে আমাদের, আর আপনাদের নজর থাকুক প্রতিদিন সকাল 8টায় বাংলার বার্তায়। টুকরো টুকরো যা যা ডেভেলপমেন্ট হবে, তথ্য ভিত্তিক কোনো গল্প কথা দিয়ে নয়, নিয়ে ফিরে আসবো সকাল 8টায়।